ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা। আমরা সকলেই জানি যে ভারতের পররাষ্ট্র সচিব 2 দিনের ছুটিকা সফরে বাংলাদেশ এসেছিলেন গতকাল, এবং আজকে বিকেলে তার ফেরত যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে হয়তো ফেরতও গেছেন, এবং তার এই সফর নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যেই শিরোনামটি আজকে দেখছি, সেখানে তার উদ্ধৃতি দিয়ে, অর্থাৎ হর্ষবর্ধন শ্রীংলার উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে যে ভারতের করোনা ভ্যাকসিনে অগ্রাধিকার পাবে বাংলাদেশ। আর এদিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সাংবাদিকদের সঙ্গে এই সফর সম্পর্কে তার বক্তব্য দিতে গিয়ে তিনি বলেছেন যে আমাদের সম্পর্ক, অর্থাৎ এই দুই দেশের যে সম্পর্ক, সেই সম্পর্কে যেসব অস্বস্তির বিষয় আছে তা নিয়ে আমরা কথা বলেছি। এরকম একটি বাস্তবতায় আমরা আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রার শিরোনাম রেখেছি সম্পর্কের ভ্যাকসিন। সঙ্গে যারা আছেন, রাজনৈতিক বিশ্লেষক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমরা পেয়েছি সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেমকে। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক কিছুক্ষণের মধ্যে জয়েন করবেন। আর দুজন বিজ্ঞানী গবেষক এখানে আছেন। আমরা ঢাকা শিশু হাসপাতালের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সমীর কে সাহাকে পেয়েছি ডক্টর বিজন কুমার শীলকে, যিনি গণস্বাস্থ্য হাসপাতালের প্রধান বিজ্ঞানী। বুঝতেই পারছেন, ভ্যাকসিন এবং সম্পর্ক, রাজনীতি, এগুলো নিয়েই কথা হবে। যদি ভ্যাকসিনের ব্যাপারেই শুরু করি আমরা দুজন বিজ্ঞানীর কাছ থেকে। আমার কাছে যে তথ্য হাতে যেগুলো রয়েছে, আপডেট, অর্থাৎ কোন কোন জায়গায় ভ্যাকসিনগুলো কতটুকু এগিয়েছে। রাশিয়া গামালেয়া বিশ্ববিদ্যালয়ে তৈরি ভ্যাকসিন বাজারে আসে 11ই আগস্ট, এবং আমরা জানি পুটিনের মেয়ের উপরে প্রথমে এটা ট্রায়াল করা হয়েছে। চীনের সিনোভ্যাকের ভ্যাকসিন আসবে এই বছরের শেষে। প্রতিজনের খরচ হবে $140। 28 দিনের ব্যবধানে 2টি ধাপে এটি দেওয়া হবে। আর তৃতীয় ফেজের ট্রায়াল চলছে ব্রাজিল, ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশে। ভারতের 3টি জায়গায় কাজ হচ্ছে: ভারত বায়োটেক, ICMR এবং পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি কোভ্যাক্সি। এটা অক্সফোর্ডের সঙ্গে একসাথে হয়ে অক্সফোর্ডের রেসিপি নিয়ে একসঙ্গে কাজ করছে। এছাড়া যুক্তরাজ্য সেই সব দেশেরও ভ্যাকসিন নিয়ে কথা হচ্ছে। এই বাস্তবতায় বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন ভ্যাকসিনের অগ্রাধিকার দেবার জন্যে। এটা যারা রাজনীতি বোঝেন, আন্তঃসম্পর্ক বোঝেন, আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন, এবং আমরা অর্থাৎ বাংলাদেশ এরকম একটি ছোট্ট দেশ হয়েও আমরা নিজেদেরকে তো নিশ্চয়ই এই অঞ্চলের ইমার্জিং সফট পাওয়ার হিসেবে নিজেরা বিবেচিত করি। স্ট্র্যাটেজিক্যালি আমাদের অবস্থানটা এরকম একটি জায়গায়। ভারত, চীন এবং আশপাশের মিয়ানমার, অন্যান্য দেশগুলোর কাছে আমরা বড় একটি ফ্যাক্টর। সেই রকম একটি বাস্তবতায় যখন নাকি শ্রীংলা জানুয়ারিতে তার দায়িত্ব নেবার পরে, এই করোনাকালে কিন্তু তার এটি প্রথম সফর। আরও একটু তথ্য জানাই, গত 3 দিন ধরে ভারত এই করোনার আপডেটের যে খবর, তাতে কিন্তু শীর্ষে অবস্থান করছে। 28 লাখেরও বেশি তাদের আক্রান্তের সংখ্যা, আর মৃত্যু আজকের যদি পরিসংখ্যানটি বলি 53,701, তারও বেশি হবে। প্রতিদিনই একেবারে মৃত্যুর সংখ্যাও বেশি, আক্রান্তের সংখ্যাও বেশি। এরকম একটি ভয়াবহ অবস্থায় ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এলেন। আমরা রাজনীতির অংশটুকু নিয়ে আলোচনা করব। তার আগে ভ্যাকসিনের যে কথা বলা হয়েছে, সেখানে কতখানি আমরা আশাবাদী হয়ে উঠতে পারি। প্রথমে যদি বিজন কুমার শীল আপনার কাছ থেকে একটু শুনে নিতে চাই। অসংখ্য ধন্যবাদ মনীষা, আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। যেখানে অনেক বড় বড় বিজ্ঞানী শ্রমিকরা আছেন, উনি আমার অত্যন্ত শ্রদ্ধেয়, স্যার নিজেও আছেন। তো আমি ওনাদের সামনে ঠিক কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। তো যেটা আমি বলে শুরু করতে চাই সেটি হচ্ছে, ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। করোনা ভাইরাস যেখানে 700 কোটি লোকে করোনা ভাইরাসে আক্রান্তের মুখে আছে, সেখানে ভ্যাকসিন একমাত্র সমাধান। কারণ করোনা ভাইরাসের কোনো ট্রিটমেন্ট নেই। আর
একটা আশা আছে, সেটা হচ্ছে প্লাজমা থেরাপি, এটা এত লোককে দেওয়া সম্ভব নয়। করোনা ভাইরাসের ভ্যাকসিন অবশ্যই দরকার। 2003 সালে যখন করোনা ভাইরাসের আউটব্রেক হয়েছিল, আমি সেটির সাথে জড়িত ছিলাম। আমি আশা করেছিলাম যে এই 17 বছরে WHO করোনা ভাইরাসের একটি ভ্যাকসিন নিয়ে আসবেন, কিন্তু সেটি যখন আসেনি। কিন্তু আজকে এই ভ্যাকসিনের কথা যখন এসছে, এই ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। ডক্টর বিজন কুমার শীল, যতটুকু আমি জানতে পেরেছি, 2013 করোনায় প্রথম হয়েছিল, আবির্ভাব হয়েছিল, সেটা কিন্তু আমরা অনেকেই খুব ভালো করে পরিষ্কার করে এই ইতিহাসটা জানি না, এবং তাও জানি না যে তখন কি এই করোনাটা এত ডেডলি ছিল না, মানে কেন ভ্যাকসিন নিয়ে কোনো চিন্তা ভাবনা হয়নি? গ্রেডলি ছিল। আমি এখন যেভাবে আছি সেরকমই ছিল, কিন্তু করোনা ভাইরাসকে ওষুধ কন্টেন করা হয়েছিল অত্যন্ত সাকসেসফুল। এবং সময়টা ছিল ফেব্রুয়ারি মাস, আচ্ছা। জানুয়ারি নয়। জানুয়ারি। আর সবচেয়ে বড় কথা, এই আউটব্রেকটা হয়েছে যখন চাইনিজ নিউ ইয়ার ছিল এবার। এই নিউ ইয়ারটা কিন্তু একটা একটা বিষয়, যেখানে চাইনিজ জনগণ, কোটি কোটি জনগণ এক জায়গা দিয়ে আরেক জায়গা চলাচল করে, এবং এর অব্যাহতি পরে কিন্তু ভাইরাসটা ছড়িয়েছে। কারণ 2003 সালে যে ধরনের আপনার এভিয়েশন ইন্ডাস্ট্রি ছিল, আর 2020 সালে এভিয়েশন ইন্ডাস্ট্রি সম্পূর্ণ ভিন্ন। অসংখ্য মানুষ খুব কম সময়ের মধ্যে পৃথিবীর বিভিন্ন জায়গা ভ্রমণ করতে পারে। এটি কারণে সম্ভবত ভাইরাসটা ছড়িয়েছে। তবে কিন্তু ডক্টর বিজন কুমার শীল, চাইনিজরা তো কোনো কিছু আনচ্যালেঞ্জ ছেড়ে দেয় না, মানে 2003-এ তাদের জায়গায়, তাদের ওখানে বুঝলাম যে খুব পরিবেশ তাদের জন্য সহনীয় ছিল, অর্থাৎ ছুটি ছাটা ছিল, কন্টেন্ট করাটা সহজ হয়েছে, কিন্তু তারপরেও তো গবেষণা ইত্যাদির ক্ষেত্রে তো চাইনিজরা পিছিয়ে নেই, সুতরাং তারা কেন চুপ করে বসে থাকলো? 2003 সালে 31শে মে করোনাকে বিশ্ব থেকে মানে করোনা মুক্ত করে ঘোষণা করেছিল পৃথিবী। সুতরাং এর পরবর্তীতে আমাদের তো ডায়াগনস্টিক যেমন হয়েছিল সেটা আমরা ব্যবহার করিনি, আর ভ্যাকসিন তৈরি করার প্রশ্ন আসেনি, কারণ যেহেতু সারা পৃথিবীকে করোনা মুক্ত করা হলো। এর এর 7 বছর পরে, 9 বছর পরে আমরা এই করোনা ভাইরাস ফিরে এলো মিডল ইস্টের মার্চ করোনা, এবং তারও 7 বছর পর, প্রায় 8 বছর পর ধরেন, এটা আবার সার্স, জি। ফিরে আসলো সমস্ত পৃথিবীতে। যা হোক, ভ্যাকসিন তখন হয়নি, এটা আমাদের ব্যর্থতা। তো ভ্যাকসিন কোনো বিকল্প নেই। আমি যতদূর জানি যে এই মুহূর্তে 10টা ভালো ভালো ক্যান্ডিডেট ভ্যাকসিন আছে, যার মধ্যে কয়েকটা ভ্যাকসিন এগিয়ে আসছে। একটি হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি তৈরি করা ভ্যাকসিন, তারপর চাইনিজ ভ্যাকসিন, ইন্ডিয়াতে ভ্যাকসিন আছে, বাংলাদেশের রাশাও তার ভ্যাকসিন ট্রায়াল করা শুরু করেছে, জি। ওই ভ্যাকসিন সম্পর্কে সেটা যেখানেই হোক, যেভাবে হোক, ভ্যাকসিনের মূল বক্তব্য হচ্ছে, কাজ হচ্ছে এই ভ্যাকসিন প্রয়োগ করার পর বিশাল জনগোষ্ঠীকে করোনা ভাইরাস থেকে প্রতিরোধ সৃষ্টি করবে এবং তাদের রক্ষা করবে। এটাই মূল বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে কোন ভ্যাকসিন কিভাবে কাজ করবে, সেটি নির্ভর করে ভ্যাকসিন কিভাবে ডিজাইন করা হয়েছে। যেমন কিছু ভ্যাকসিন আছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন, যে মানে এই করোনা ভাইরাসকে কিল করে সেটাকে WHO প্রটোকলের মাধ্যমে, মানে সিলেক্টেড প্রটোকলের মাধ্যমে এটাকে ভ্যাকসিন তৈরি করে দেওয়ার প্রক্রিয়া চলছে, যেটি চায়না আছে 3টি, ইন্ডিয়া একটি আছে। আর একটি আছে যে ভাইরাসের নিউট্রালাইজিং অ্যাপিটোপ, যেটা বা ভাইরাস যে অংশ দিয়ে, যে ডোমেন দিয়ে মানুষের দেহে প্রবেশ করছে বা সেলে প্রবেশ করছে, সেইটার এগেনস্টে সেটাকে একটা কম্পোনেন্ট নিয়ে অন্য একটা ভাইরাসকে অ্যাটাচ করে আরেকটা ভ্যাকসিন তৈরি করা হচ্ছে, যেটা অক্সফোর্ড করেছে, সাইনো যেটা করেছে, এবং আমি জানি না রাশিয়াটা, আমি এই মুহূর্তে বুঝতে পারছি না কিভাবে করেছে। তো যেটি হোক, ভ্যাকসিন প্রয়োগ করার ফলে যেটি হবে, এটি বডিতে অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডি মানে অ্যাটলিস্ট অ্যান্টিবডি তৈরি করবে অথবা মেমোরি সেল তৈরি করবে, যা 2 বছরের মতো, অ্যাটলিস্ট 2 বছর মানে সেই ভ্যাকসিনের পপুলেশনকে পরিশ্রম দিবে। এটাই আমাদের মূল কথা। এবং প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিনটা কোন রুটে যাবে। আপনারা অত লক্ষ্য থাকবেন যে করোনা ভাইরাসের কিন্তু ইনফেকশন হচ্ছে ওরাল রুটে এবং নেজাল রুটে, আর ভ্যাকসিনটা হচ্ছে ইনজেকশন। তো ইনজেকশন দিয়ে ভ্যাকসিন দেওয়ার পরে যে অ্যান্টিবডি আসবে, বা যে মেমোরি সেলগুলো আসবে, সেটি কিন্তু ইন্টেস্টাইনে নাও যেতে পারে। এটাই বডি ডিফেন্স সিস্টেমের মেকানিজম। ভাইরাস যে দিক দিয়ে ইনফেকশন করে, সাধারণত সে রোগী সেরে ওঠার পরে ওই রুটে কিন্তু মেমোরি সেলকে মোতায়েন করা হয়, ম্যাক্সিমাম সেল। বাকি সেল কিন্তু থাকে সেন্ট্রাল প্রোটেকশন সিস্টেম। তো আমি সব ভ্যাকসিনের সফলতা কামনা করছি, কিন্তু আমি পাশাপাশি একটি কথা বলতে চাই যে
ইনজেকশন রুটে ভ্যাকসিন দেওয়া হোক, পাশাপাশি ওরাল রুটে ভ্যাকসিনের ব্যবস্থা হবে, অ্যাটলিস্ট একটা ডোজ, যাহাতে ভাইরাস যখন প্রবেশ করবে মানুষের দেহে ওরাল রুট বা লেজার রুট, সেই জন্য লোকাল অ্যান্টিবডির সাথে মোকাবেলা করতে পারে, বা লোকাল যে মেমোরি সেলগুলো আছে সেগুলো রেসপন্স করে ইমিডিয়েট অ্যান্টিবডি তৈরি করতে পারে। আদারওয়াইজ ভ্যাকসিনেটেড পপুলেশনেও এই ভাইরাস ইন্টেস্টাইনাল এবং রেসপিরেটরি গ্রো করবে এবং যথেষ্ট ড্যামেজ করার সম্ভাবনা আছে। আমি পরে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাকে দিই। জি, আমি ডক্টর বিজন, আমি একটু জানতে চাই যে রাশিয়া, চায়না, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত অনেকেই ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন মানে উদ্ভাবন করতে এগিয়ে যাচ্ছে, অনেকের একেবারে থার্ড ফেজ আছে, অনেকে ট্রায়াল শুরু করে দিয়েছে। আপনি একজন গবেষক হিসেবে আপনার কোনটাকে ঠিক আমাদের জন্য জুৎসই মনে হচ্ছে? মানে আমাদের জলবায়ু, আবহাওয়া, লোক, জীবনচর্চা সবকিছু মিলিয়ে। দেখুন, এই আমাদের বর্তমান পরিস্থিতি যেটা, এই পরিস্থিতিতে আমাদের আমাদের দেশের কথা আমি বলি, আমাদের দেশে কিন্তু অনেক মানুষের বডিতে অ্যান্টিবডি আসবে, কারণ এটা হচ্ছে ডাইরেক্টলি ইনফেক্টেড ক্লিনিক্যাল ফর্মে অথবা নন ক্লিনিক্যাল ফর্মে যারা আছেন তাদের বডিতে কিন্তু অ্যান্টিবডি এসছে, সেটা পরিমাণ কম হতে পারে, বাট তাদের ইমিউন সিস্টেম কিন্তু অলরেডি ট্রিগার হয়েছে এই ভাইরাসের এগেনস্টে। এখন প্রশ্ন হচ্ছে সবচেয়ে ভালো ভ্যাকসিন সেটি যে ভ্যাকসিন নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করতে পারে, এই অ্যান্টিবডিটার জন্য ভাইরাসের যে রিসেপ্টর বাইন্ডিং ডোমেন যেটা, সেটা কিন্তু প্রতিহত করতে পারে, সেটি হচ্ছে বেস্ট ভ্যাকসিন। এখন এটি সাব ইউনিট হিসেবে আসতে পারে অথবা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হতে পারে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিনের একটি সমস্যা যে এটা 3 বার দিতে হয়, আর সাব ইউনিট ভ্যাকসিন 2 বার দিলে চলে। তো আমরা আশা করি ভ্যাকসিন যারা তৈরি করছেন এরা আমাদের চেয়ে অনেক অভিজ্ঞ এবং ওরা সবকিছু বিবেচনা করে ভ্যাকসিন তৈরি করছেন। তবে ফাইনাল যেটি সবাই চান সেটি হচ্ছে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হোক, এবং সেটা জন্য অ্যাটলিস্ট 2 বছরের জন্য হয়, পরবর্তীতে হয়তো এটা আরো বেশি লিঙ্গারে করা যেতে পারে, সেকেন্ড ভ্যাকসিনেশন বা থার্ড ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনের ক্লাসিফিকেশন আমি বলবো, ভ্যাকসিন 2 রকম হতে পারে, একটা হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন যেটি চায়না এবং ইন্ডিয়াতে আছে, তারা ট্রায়াল দিচ্ছে, এবং আরেকটা হচ্ছে একটি ভাইরাসের পার্টিকুলার পার্টকে, একটা নিউক্লিক অ্যাসিড কম্পাউন্ড যেরকম একটা পার্টকে তারা নিচে যেখানে নিউট্রালাইজিং অ্যান্টিবডি তৈরি করে, মানে যে পার্ট দিয়ে ভাইরাস হোস্টের সেলে প্রবেশ করছে, মানে রিসেপ্টর বাইন্ডিং ডোমেন যেখানে আছে, স্পেসিফিক্যালি বলতে গেলে S1 বা স্পাইক 1 গ্লাইকোপ্রোটিনটাকে, যেটা রাশাটি বলবো না, আমি বলছি অক্সফোর্ড এবং চায়না এই রূপ থেকে এই পার্টটিকে ব্যবহার করছে। তো মোদ্দা কথা হচ্ছে ভ্যাকসিনের একমাত্র কাজ হবে এটা, সেটা হচ্ছে এটা প্রোটেকটিভ পাওয়ার ডেভেলপ করা। জি, আমি শুধু জানতে চেয়েছিলাম যে বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান এবং আমাদের আবহাওয়া বিজ্ঞান সবকিছু মিলিয়ে আমাদের এই দেশটা, এবং আমরা জানি যে অনেকের মধ্যে হয়তো অ্যান্টিবডি হবে, অ্যান্টিবডিও আবার বেশি দিন থাকে না, ইত্যাদিগুলো আপনারাই বলছেন, কিন্তু কোনটা বেশি জুৎসই হবে, মানে যা এই যেসব ট্রায়ালগুলো এগুচ্ছে সেটা তো আপনারা অনেক ভালো করে ফলো করছেন, এটার একেবারে মানে অনুপুঙ্খ বিবেচনা আপনারা করতে পারছেন। সেখানে যদি একটু সহজ করে বলেন তাহলে সেক্ষেত্রে তো আসলে যেটা আমাদের কাছাকাছি হবে তার জন্য তো এই মার্কেটিংয়ের দরকার নাই, আগাম মার্কেটিংয়ের দরকার নাই যে আগে প্রায়োরিটি পাবে বা কিছু আমাদেরটাই নেন, দরকার যেটা আমাদেরটা মিলবে সেটাই তো আমরা বাধ্য এটা নিতে। সেই প্রশ্নটি আমি একটু আপনার কাছে জানতে চাই। খুব না, এখন প্রশ্ন হচ্ছে যে কোন ভ্যাকসিনটি ভালো এটা আমি ঠিক বলতে পারছি না, তবে আমি যেটা মনে করি যে যেহেতু আমার ভ্যাকসিন ট্রায়াল দিই নাই, তবে অ্যাজ পার দেয়ার অ্যাকর্ডিং দ্য ইনফরমেশন বাই ডিফারেন্ট কোম্পানিজ, যে ভ্যাকসিনটিতে স্পাইক প্রোটিন 1 এর কম্পোনেন্টটা আছে এবং যেটি অন্য একটি ভাইরাসের সাথে মানে ইনসার্ট করে তৈরি করে সেটা আবার মানুষের বডি দেওয়া হবে, সেটার অ্যান্টিবডি প্রোডাকশন এবং ডিউরেশন অফ প্রোটেকশন আমার মনে হয় বেশি হবে ইনঅ্যাক্টিভ ভ্যাকসিনের চেয়ে। আমার মনে হয় সেই ভ্যাকসিনই ভালো। অনেক ধন্যবাদ, একটা ছোট্ট বিরতি। বেশ কয়েকটি আছে। জি, অনেক ধন্যবাদ, একটা ছোট্ট বিরতির পরে শুনবো আমরা আরো একজন বিজ্ঞানীকে, এবং তারপরই আমরা ঠিক ভ্যাকসিন রাজনীতি বা ভ্যাকসিন
সম্পর্কের ভ্যাকসিন। ভারত বাংলাদেশ সম্পর্ক একটা অন্যরকম সম্পর্ক, অনেক সময় বলা হয় রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। সেখানে কিছু অস্বস্তি তৈরি হয়েছে, সেই জায়গায় আগে থেকে একটু ভ্যাকসিন দরকার আছে মনে হয়। সে কারণেই ভারতের পররাষ্ট্র সচিব উড়ে এসেছেন এরকম একটি করোনার মতো বিপদের মধ্যেও। এটাও এক ধরনের কি বলবো, একটা কোনো আমাদের জন্য বার্তা কিনা, সম্পর্কের জন্য বার্তা কিনা, সেটাও নিশ্চয়ই অনেকে বিশ্লেষণ করবেন। বিরতির পরে শুনবো। সম্পর্কের ভ্যাকসিন এই বিষয় নিয়ে কথা বলছি ভারত বাংলাদেশ সম্পর্ক, এবং সেখানে ভ্যাকসিন দরকার আছে এরকম একটি অবস্থায় কি আমরা গেছি। যদি একেবারেই সেই ভ্যাকসিনটির কথা বলি, যেই ভ্যাকসিনটির জন্য সাধারণ মানুষ সাদামাটাভাবে অপেক্ষা করছেন, সেরকম একটি ভ্যাকসিনেরও অনেক অগ্রগতি ভারতে রয়েছে। সেটার কথাই আসলে আমাদের কাছে, অর্থাৎ মিডিয়ার কাছে ভারতের পররাষ্ট্র সচিব বলে গেলেন। আর সেটার একটু চুলচেরা বিশ্লেষণ আমরা একটু শুনছি, যে সেটার সম্ভাব্যতা, প্রাপ্যতা, দাম, মার্কেটিং সব কিছুই আমরা অণুজীব বিজ্ঞানীদের কাছ থেকেই শুনে নিতে চাই। বাকিটুকু বলবেন সমীর কে সাহা। তখন আমরা গণস্বাস্থ্য হাসপাতালের প্রধান বিজ্ঞানী ডক্টর বিজন কুমার শীলকে শুনছিলাম। অনেক ধন্যবাদ নুরি আমাদেরকে ডাকার জন্য, এবং খুবই ইন্টারেস্টিং একটা মানে টাইটেল হয়েছে এটা। কিন্তু টাইটেলটা যেমনি বোধহয় আমাদের আলোচনাটাও এরকম আশা করি ইন্টারেস্টিং হবে। কিন্তু যে ভ্যাকসিনগুলোর কথা আমরা বলছি তার মধ্যে যদি আমি এটার মধ্যে একই সাথে, কারণ সময় তো অনেক বেশি পাওয়া যাবে না, তারপরেও বলবো যে এই যে ভারতের সাথে যে একটা আমাদের কথা যে ভ্যাকসিনটা কি হবে, একইভাবে অক্সফোর্ডেরটা কেমন হবে, কিন্তু মনে করতে হবে যে অক্সফোর্ডের সাথে টিকাটার সাথে ভারতের টিকার একটা টিকা হতে পারে সিরাম ইনস্টিটিউট যেটা, তার সাথে কিন্তু লিঙ্কটা খুবই একই ভ্যাকসিন, জাস্ট তৈরি হচ্ছে আবার ইয়েতে সিরাম ইনস্টিটিউটে। কিন্তু যেটা ইন্ডিয়া করছে সেটা তাকে এখানেও সেটা ফেজ 3 ট্রায়াল করছে ইন্ডিয়াতে। এবং আমার যতদূর বুঝতে পেরেছি, আমি বুঝে থাকি, সেটা হলো যে ইন্ডিয়া চাচ্ছে যে এই ভ্যাকসিনটা অক্সফোর্ড করছে, সেটা যেটা সিরাম ইনস্টিটিউট করছে, সেই ভ্যাকসিনটাকে নিয়ে বাংলাদেশের ট্রায়াল করা যায় কিনা। একইভাবে কিন্তু চিন্তা করতে হবে যে একই রকমেরই একটা ভ্যাকসিন কিন্তু আবার আসার কথা বলছে, এবং ব্রাজিল হঠাৎ করে হাত উঠিয়ে বলেছে কিন্তু আমি তোমার ভ্যাকসিন চাই, এবং পুতিন নিজে বলেছেন যে 2 বিলিয়ন নাকি ডোজেস ওনার কাছে চেয়েছেন মানুষরা। সো এটা বোঝাই যাচ্ছে যে কত জটিল একটা ব্যাপার। এট দ্য সেম টাইম চায়নার যে ভ্যাকসিনটা, সেটাও কিন্তু চায়না চাচ্ছে এখানে একটা ট্রায়াল করতে। আই থিঙ্ক এটা একটা জটিল একটা ব্যাপার, এবং আমাদেরকে চিন্তা করতে হবে বাংলাদেশকে, যে বাংলাদেশ কিভাবে এই কোনটাকে নিয়ে বাংলাদেশ সত্যি সত্যি তার দেশে ভ্যাকসিনটা পাবে। কারণ বাংলাদেশের আসল উদ্দেশ্য হওয়া উচিত, যেটা হলো যে আগে যেটা মনে একটা প্রশ্নটা করেছিল যে আসলে কোন ভ্যাকসিনটা ভালো হবে। আমরা কিন্তু বাস্তবতাটা হলো একটা হলো কিছু আছে বেসিক স্ট্রাকচারটার উপর নির্ভর করবে, কিন্তু ওই ডিটেইলে বিজনদা অনেক বলেছেন। আমি তার মধ্যে বলি যে থার্ড ফেজটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কথাটা আমাদের জন্য খুবই শক্ত করে বলাটা মুশকিল। আমরা যদি থার্ড ফেজটা ছোট করেও করি, তারপরেও কিন্তু থার্ড ফেজটা হতে হবে। এখন আমরা যদি মনে করি যেভাবে রাশা বলছে, রাশা ভ্যাকসিনটাকে কেউ কিন্তু এখনো ফেজ 3 বলেই না, এটাকে বলে 1/2, মানে ফেজ 1টা শেষ হয়েছে, 2তে কেবল একটু শেষ করেছে অল্প কিছু নিয়ে, থার্ডে কিন্তু এখনো যায়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রায় 6টা গ্রুপ আছে যারা থার্ড ফেজে গেছে, 3টা আছে একদমই থার্ড ফেজে খুবই ভালোভাবে যাচ্ছে, বাকিরা সেকেন্ড ফেজ থেকে শুরু করে থার্ড ফেজে গিয়ে শুরু করেছে। সো আমাদের এই যে 6টা ভ্যাকসিন আছে, এগুলো নিয়ে আমাদের ভরসা কিন্তু, এবং এগুলোই আমাদের কাছে কবে আসবে সেইটা চিন্তা।
কেউ কিন্তু বলছে, অক্সফোর্ড কিন্তু আমাদেরকে বলছে এন্ড অফ দিস ইয়ার আসবে, কিন্তু সেটা আমাদের জন্য হলে আমরা চিন্তা করবো বাংলাদেশে কবে আসবে। জি, কিন্তু আমি আমার একটা এখনো ছোট মনে করি ছোট্ট প্রশ্ন, আপনি শুধু এই গবেষক বিজ্ঞানীও নন, আপনার যে পলিটিক্যাল যে শার্পনেস সেটার থেকেও যদি একটু বলেন আমাদের, যে ভালোটা বুঝলেও বাংলাদেশ ভালোটা বুঝলো, আমরা ধরে নিলাম যে আপনাদের মতো মেধাবী মানুষরা আছেন, তার থেকে আমরা ভালোটা বুঝলাম, সেই ভালোটা বুঝলে ভালোটার দিকে সিদ্ধান্তটা নিতে পারবো, নাকি সেখানে সিদ্ধান্ত নিতে গেলে আমাদের একটু ভালো পলিটিক্স দরকার হবে, গলাটা একটু স্ট্রং হতে হবে, ভয়েসটা একটু স্ট্রং হতে হবে, কি বলবেন? এইটা খুবই কঠিন প্রশ্ন। আমি এটা নিয়ে কিন্তু যেই দিনই আমাদের চায়নার থেকে যেদিন এসছে, যখন আমরা শুনেছিলেন এটা শুরু হবে, শুনেছি এটা শুরু হবে না, আচ্ছা পরেই যখন দেখলাম যে ভারতও চাচ্ছে আমাদেরকে সাথে কাজ করতে এটা নিয়ে, তখনই আমি বুঝতে পারছি ইট ইজ এক্সট্রিমলি কমপ্লেক্স। একটা জিনিস যদি বলি, সায়েন্সটা বলিনি, তারপরে একটু আবার ওর সাথে আবার আমি এটা পলিটিক্সটা বলবো। সায়েন্সটা যদি চিন্তা করি তাহলে কিন্তু একটু চিন্তা করতে হবে আমাদেরকে, সায়েন্সটা না হলে কিন্তু আমি পলিটিক্সটা করবো, আমার কোনো লাভ নেই। আমার সায়েন্সটা হলো, আমাকে বুঝতে হবে যে ভ্যাকসিনটা আসছে, সেই ভ্যাকসিনটা সম্পর্কে আমি কতটা জানি, আমি কতটা ট্রান্সপারেন্ট অফ দ্যাট ভ্যাকসিনের জন্য, তার যে ফেজ 1 হয়েছে, ফেজ 2 হয়েছে, সেইটার রেজাল্টটা কি আমি একদম ট্রান্সপারেন্টলি আমার সামনে কেউ ধরবে? আমি যদি ওটা না জানি তাহলে কিন্তু আমি জানবোই না যে ওই ভ্যাকসিনটা আমার এখানে ট্রায়াল হলে তার সাকসেসটার পসিবিলিটিটা কত। আমরা কিন্তু একটা রাজনীতির রিস্কেও পড়েছি, সেটা হলো আমি যদি একটা গ্রুপের সাথে কাজ করি, সেই গ্রুপের ভ্যাকসিনটা যদি আমার এখানে ফেল করে, তাহলে কিন্তু যদি যদি সাকসেসফুল হয়, আমি ভালোটা আগে বলি, তাহলে কিন্তু আমরা মোটামুটি শিওর ওই দেশটা ভ্যাকসিন যখন পাবে আমরাও তখন পাবো, আচ্ছা, মোটামুটি ভাবে। কিন্তু এখানে আমাদের ভালো যদি আমি পলিটিক্স এবং বার্গেন ইত্যাদি অন্যান্য বিষয়গুলো তো নিশ্চয়ই আসবে, হ্যাঁ সম্পর্ক ইত্যাদি, সেখানে এখন থেকেই সম্পর্কে একটু অক্সিজেন দেওয়া তো শুরু হওয়া উচিত, তাই না? হ্যাঁ, তো সেখানেই আমি যদি দেখি যে কোনোভাবে আমার ভ্যাকসিনটা ফেল করে, বিকজ আমি না জেনেই আসলে ওইটাকে শুরু করেছি, তাহলে কিন্তু আমি এই ভ্যাকসিনটা পেলাম না, তখন আমার আরেকজনের সাথে কিন্তু লবি করতে হবে টু গেট দ্যাট ভ্যাকসিন। জি, তার মানে আই এম লুজিং টাইম, দ্যাটস আ চ্যালেঞ্জ। তার মানে কিন্তু আপনি যদি করোনা কিন্তু পলিটিক্সে চলে যাচ্ছে এখন। ইয়েস, অ্যাবসলিউটলি, এখন কিন্তু করোনাটা পলিটিক্সে যাচ্ছে এবং পলিটিক্সে, করোনা এখন আর ভাইরাস নয়, করোনা এখন একটা বড় রাজনীতি, এবং রাজনীতির সঙ্গে তো অর্থনীতি সবার উপরে বাণিজ্য সত্য, তাহার উপরে নাই। আমাদের সঙ্গে আমরা আরেকটা যাওয়ার আগে, না, আচ্ছা হ্যাঁ, আপনি বলবেন দাদা, আমরা ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের কাছ থেকে একটু শুনে আসি যে এখনকার রাজনীতি মানেই তো বাণিজ্য এবং নিজেদের স্বার্থ, এই তো বৈশ্বিক রাজনীতির একটা দর্শন। সেই জায়গায় আমরা ভ্যাকসিন নিয়ে কথা বলছি, অর্থাৎ সম্পর্কটাও ভ্যাকসিন দিয়ে একটু বাঁচিয়ে রাখতে হবে, তাই কি? আমার কাছে আসলে আপনার টাইটেলটা আজকে একটু আরোপিত মনে হয়েছে। আমি বললে বরঞ্চ বলতাম যে ভ্যাকসিনের সম্পর্কের ভ্যাকসিন মনে হয় ভারত বাংলাদেশের মধ্যে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে এটি ভ্যাকসিন দিয়ে এটিকে উদ্ধার করতে হবে। উভয় দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, বিনিয়োগ সংক্রান্ত সম্পর্ক অনেক দৃঢ়, এবং সাম্প্রতিককালে যদি রাজনৈতিক কোনো বিষয়াশয় নিয়ে কিছু টানাপোড়েন থেকে থাকে, আমি বলবো যে তার পাশাপাশি কিন্তু আমাদের টানাপোড়েন তো অবশ্যই আছে, এবং এটা কিন্তু অনেক উন্নত ভালো সম্পর্কের দেশের ভিতরে এই টানাপোড়েন থাকাটা কিন্তু স্বাভাবিক সম্পর্কেরই অংশ এটিকে। এবং আপনি বলছিলেন যে আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, যে সম্পর্কই সম্পর্কের ভিতরেই টানাপোড়েন থাকে, সুতরাং টানাপোড়েনটা এই সম্পর্কের একটা স্বাভাবিক গতি। বরঞ্চ টানাপোড়েন যদি না থাকে, সেটাই বরঞ্চ বলবো যে অস্বাভাবিক কিনা, সেখানে আবার কোনো ধরনের উপরে নিচের কোনো পরিস্থিতি সেখানে দাঁড়িয়েছে কিনা, যেখানে আসলে টানাপোড়েন দেখানোর মতো অবস্থা তৈরি হয়নি। সেটি যেহেতু না, আমরা যেহেতু উভয়ই আমাদের সম্পর্কগুলোকে নিয়মিত নার্চার করা হচ্ছে, এবং সেখানে আপনি দেখবেন যে কয়েকদিন আগেই কিন্তু ভারতের সঙ্গে ট্রান্সশিপমেন্টের অধীনে আমাদের এখান দিয়ে ভারতে পণ্য প্রবেশ করলো,
আজকেই কিন্তু আপনি জানবেন যে উভয় দেশের যে লাইন অফ ক্রেডিট রয়েছে তাদের রিভিউ মিটিং আজকে হচ্ছে, শুরু হয়েছে 3 দিন ব্যাপী 17তম মিটিং। কয়েকদিন আগেই কিন্তু বঙ্গবন্ধু স্পেশাল ইকোনমিক জোনে প্রায় $241 মিলিয়ন বিনিয়োগ করবার জন্য ভারতের সরকার একটা অনুমোদন দিয়েছে। সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু চলছে। আমি বলবো যে তার সঙ্গে রাজনৈতিক বিষয়গুলো এখানে সাম্প্রতিককালে আলোচিত হয়েছে, সেই আলোচনাটা আমার কাছে মনে হয়েছে যে এটি উভয় দেশের মধ্যে এগুলো নিয়ে আলাপ আলোচনা দরকার রয়েছে, এগুলো নিয়ে আরো কথাবার্তার প্রয়োজন রয়েছে। কিন্তু সেটির জন্য আমার কাছে কেন জানি মনে হয় যে না, ভ্যাকসিনের মতো এমন কিছু হয়নি। এটি এমনকি এটি প্যারাসিটামলও দরকার আছে কিনা আমার কাছে তাও মনে হয়। তো ফলে উভয় দেশ আলোচনা করবে এবং ভারতের পররাষ্ট্র সচিব দেশে এসছেন, তিনি বাংলাদেশের সঙ্গে বঙ্গবন্ধু মুজিব বর্ষ নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে কি কি কার্যক্রম চলবে সেটি, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আগামী 2 বছরের কি কি ধরনের কার্যক্রম হতে পারে সেটি, এবং এই যে ভ্যাকসিনের ব্যাপারে, অক্সফোর্ডের যে ভ্যাকসিনের ব্যাপারে আলাপ আলোচনার জন্য এসছেন, আমি ইতিবাচক ভাবে দেখতে চাই যে বাংলাদেশের মতো একটা দেশে বিভিন্ন দেশ থেকে যে অফার গুলো আসছে সেটিকেও কিন্তু আমি ইতিবাচক ভাবেই দেখবো, যে বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসছে। কিন্তু আমি একই সাথে ডক্টর মিহির শাহের সঙ্গে একমত যে আমরা কিন্তু সেই জায়গাটিতেই আমাদের যাওয়ার উচিত হবে যেটি আমরা দ্রুততম সময়ে পাবো, কার্যকর ভাবে আমরা যেটি পাবো। কারণ এই মুহূর্তে যেহেতু বিশ্বব্যাপী সকলেরই চাহিদা রয়েছে এই ভ্যাকসিনটির প্রতি, সুতরাং এটির সাপ্লাইটিও কিন্তু একটি বড় বিষয় এবং সকলের কাছে পূর্ণভাবে সাপ্লাই পৌঁছে দেওয়ার, সুতরাং সেই অঙ্গীকারটিও লাগবে। যে দেশ বলবে আমাদেরকে যে দিচ্ছে, তিনি কিন্তু পূর্ণাঙ্গভাবে আমাদের সকল জনগণের জন্য যা প্রয়োজন সেটি তিনি আসলে সময় মতো দিতে পারবেন কিনা। জি, অন্যান্য প্রোডাক্টের সঙ্গে নতুন একটি প্রোডাক্ট যুক্ত হলো ভারত বাংলাদেশ সম্পর্কের, মানে ট্রেড রিলেশনের মধ্যে, সেটি হলো ভ্যাকসিন এবং ভ্যাকসিন মার্কেটিং ইত্যাদি, অথবা সৌহার্দ্য বাড়ানোর জন্য কোটি কোটি ভ্যাকসিন দিয়ে দেওয়া। সেটাও তো পরবর্তীতে রাজনীতির নিশ্চয়ই একটি ব্যাপার হয়ে দাঁড়াবে। বাবল লেয়ারের একটা প্রস্তাব এসেছে, অর্থাৎ আমরা কেমন জানি টানাপোড়েন বলতে বুঝি যে কি জানি মারমুখী হয়ে গেল কিনা, বর্ডার কিলিং ইত্যাদি নানান কিছু খারাপ জিনিস আমাদের চোখের সামনে ভাসে। এর বাইরেও তো আরও অন্যান্য অনেক জিনিস আমরা অনেক সময় দেখেও দেখি না। অর্থনীতি তো একটা বিরাট টানাপোড়েনের ব্যাপার, এবং করোনা তো সেই টানাপোড়েনটা অনেকখানি তো একেবারে স্পষ্ট করেছে। যদি আমরা ভারতের এই অর্থনীতি দেখি, ওদের মোট জিডিপির 55% সেবা খাত, এবং তার বেশিরভাগই যে পর্যটন, স্বাস্থ্য ইত্যাদি, সেগুলো তো পার্শ্ববর্তী দেশ থেকেই আসে। মানে তার মানে বাংলাদেশ থেকে প্রতি বছরে প্রায় 14 লাখ মানুষ চিকিৎসার জন্য ওখানে যায়, আর বেড়াতে যায় আরও 12-14 লাখ মানুষ। তো সেটা তো গত 6-7 মাসে বা 5 মাসে তো হয়নি। এরকম একটি বাস্তবতায় একটা ব্যবসায়িক টানাপোড়েন তো তৈরি হয়েছে, ওখানেও এক ধরনের হাহাকার তৈরি হয়েছে। সে কারণেই তো শুধু এই দুটি দেশের মধ্যে মানে যাতে বিমান চলাচল শুরু করতে পারি সেরকম একটি প্রস্তাব বাংলাদেশের কাছে দিয়েছেন হর্ষবর্ধন শ্রিংলা। সেটাও তো আমাদের মানে এই ভ্যাকসিন নিশ্চয়ই বাঁচিয়ে তোলার জন্য ভ্যাকসিন। গোলাম মোয়াজ্জেম, আমি এই ব্যাপারে শুনবো আপনার কাছে। আমি একটু অনেকক্ষণ ধরে স্যারকে বসিয়ে রেখেছি, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমি তার নামের আগে বলেছি রাজনৈতিক বিশ্লেষক। তিনি এই ভিজিটকে কিভাবে দেখছেন, আর এই যে সম্পর্কের ভ্যাকসিন নাকি ভ্যাকসিনের সম্পর্ক, সেটাও তিনি যেমন মনে করেন সেটা বলবেন। আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ করোনা নিয়ে প্রতিটি পদক্ষেপে ভুল পদক্ষেপ নিয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে ভুল করেছে। আজকে যেমন ধরেন সিরাম এই পুনার খুবই বড় ইনস্টিটিউট, আমি কয়েকবার এটা ভিজিট করেছি, এখানে আমি তার ওখানে ছিলাম এবং ইটাতে, এটা বিরাট একটা বিজ্ঞানাগার। আমাদের দুর্ভাগ্য যে আমাদের উচিত ছিল তার সাথে আমাদের একটা সম্পর্ক করা, ওই ভ্যাকসিনগুলির ট্রায়াল আমার দেশ পুনার তাদের সাহায্য নিয়ে। ঠিক একইভাবে চীন যখন আসলো তার ট্রায়াল দেবে, এটা ট্রায়াল, সেটাতেও আমরা বসে বসে ঘুমালাম।
আমাদের কোনো জব দিতে পারলাম না। জি এটা স্যার, আমরা আমাদের তো উচিত ছিল। স্যার এগুলো তো করোনা নিয়ে আমাদের নানান পদক্ষেপের কথা। আজকে আমরা ভারত বাংলাদেশের সম্পর্কের কথা বলছি, সম্পর্কের ভ্যাকসিন। আপনি তো মন্তব্য করেছিলেন যে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে রক্তের সম্পর্ক, এখানে আপনি মন্তব্য করেছেন যে দূষিত রক্ত। সেখানে দূষিত রক্তে কি তা ভ্যাকসিনে কাজ আমি করবে? এখানে স্যার শুনতে তাকে পাচ্ছেন? জি। তা আমি একটু এখানে শেষ করব। আমার মতে এই যে চীন যখন তার ভ্যাকসিন ট্রায়ালের জন্য আসলো, আমাদের ট্রায়ালকে অ্যালাউ করা উচিত ছিল। তাহলে এবং তার সাথে আমরা চুক্তি করতে পারতাম, যদি সফল হই, তার লাভ্যাংশ আমরা পাবো। এখন যেভাবে আসছে এক একটা ভ্যাকসিনের দাম এসে দাঁড়াচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা দিয়ে আমার দেশের 7-8 কোটি লোককে কি ভ্যাকসিন দেওয়া যাবে? প্রকৃতপক্ষে ভ্যাকসিন উৎপাদনের খরচ কিন্তু অনেক কম। সেই জন্য আমরা যদি তাদের সাথে যুক্ত হতাম, তাদের সাথে ইকোনমিক্সটা দেখতে পেতাম, তখন আমরা সেটা এটাকে নিয়ে, সেই জন্য বলছি আমরা সব জায়গাতে ভুলের পথে আছি। তবে এখন আমাদেরকে ভ্যাকসিন যারাই আছে তাদের সাথে এখন থেকে নেগোশিয়েট করা উচিত, ট্রায়ালস আমার দেশ হওয়া উচিত, তাহলে আমার দেশের লোক বেনিফিট। এই স্যার, এই নেগোসিয়েশনটা তো একেবারে নিরেট বিজ্ঞান নয়, একেবারে সরল সাহিত্যও নয়। এটা তো আসলে ডিপ্লোমেসি এবং রাজনীতি। সেখানেই তো যেখানে আমরা ছিলাম আর কি ডক্টর। আমরা যদি পুনা শ্রীরামকে বলতাম তোমাদের ট্রায়ালটা কিছু অংশ আমার এখানে করো, চীন তো এসছিল, তাকেও করতে পারতাম, তাহলে আমার দেশের আমরা নেগোসিয়েশন আমার সুবিধা হতো। আমি এর ইকোনমিক্সটা বুঝি, তারা যে তথ্য দিচ্ছে আমি তো বিশ্বাসই করছি $140 করতেই পারে না এটাকে। সেই জন্যই স্যার একটা ছোট্ট জিনিস জানতে চাই। এই চীনের ট্রায়ালের অফারটা আমরা একটু দূরে সরিয়ে রেখেছি। আমরা কি এখন আর এই চীনা ট্রায়ালের অফারটা নিতে পারবো না, নাকি কখনোই নিতে পারবো? নেওয়া উচিত আমার মতে, দেরি হলে এখনো নেওয়া উচিত এবং এটা কন্ট্রাক্টে যাওয়া উচিত। যদি সফল হয় আমরা এর বেনিফিটটা পাবো, এর একটা শেয়ার পাবো। সেই জন্য বলছি ঠিক পুনার সাথেও আমাদের যেহেতু ভারতীয়, স্যার মানে এখানেও তো দেশের রাজনীতি, একদিকে চীন, একদিকে ভারত চীনের সম্পর্ক আমরা জানি। জি, আমাকে দুজনকেই আনতে হবে। আচ্ছা, আমাকে ভারতকেও দরকার, আমাকে চীনকেও আমার দরকার। আমার ভারত তো আমার অত্যন্ত কাছের মানুষ, তারা আমাকে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে, আমার মুক্তির আন্দোলন, তো তাদেরকে আমরা দূরে ছড়িয়ে রাখতে চাই না। তবে তাদেরকেও একটু বোঝা দরকার যে এখানে আরেকটু আমাদের প্রতি একটু সহনশীল হলে আমরা যেমন ট্রানজিট দিচ্ছি, এইসব জায়গাতে, যেমন কি আমি একটা রাজনীতির কথা না বলেই পারছি না। এই যে ধরেন রাম মন্দিরের ব্যাপারটা, যেহেতু সুপ্রিম কোর্টের রায় ছিল অযোধ্যা মসজিদ দুটাকে একত্রে করলে আমাদের জন্য অনেক ভালো হতো আর কি। জি, ভারতের আভ্যন্তরীণ রাম মন্দির, অযোধ্যা মসজিদ, এগুলো নিয়ে স্যার আবার আমরা আমাদের দেশে ইস্যু টেনে না আনার চেয়ে আমরা আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের এই ভ্যাকসিন দরকার নাকি প্যারাসিটামল দরকার যেটা বলছিলেন। ভারতের সাথে আমি সুসম্পর্ক চাই, ভারতের সাথে আমরা কিন্তু যেমন কি ট্রানজিট দিয়েছি। স্যার, ভারতের সঙ্গে সুসম্পর্ক রেখে চীনা ট্রায়ালটা নেওয়া যাবে? কেন যাবে না? আজকাল পৃথিবী তো ছোট হয়ে গেছে, আমরা তো ওয়ার করছি না, বরঞ্চ আমরা যদি যেতাম, চীন যেটা ভারতকে আক্রমণ করেছিল লাদাখের, সেখানে হয়তো আমরা একটা রোল প্লে করতে পারতাম। চায়না চীন যাতে ভারতের বিরুদ্ধে না যায়, আমরা একত্রে পাশাপাশি সুসম্পর্ক নিয়ে থাকতে চাই। জি, আমাদের সঙ্গে ডক্টর দেলোয়ার হোসেন যুক্ত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। সুসম্পর্কের জায়গায় আমরা চাই, কিন্তু কখন চাই না, সব সময় চাই। করোনা হলেও চাই, রোহিঙ্গা ইস্যু হলেও চাই, বর্ডার কিলিং বন্ধ হোক সেগুলো নিয়েও আমরা চাই, নদীর শেয়ারিংয়ের জন্য চাই, সব সময় চাই। কিন্তু থেকে থেকে কোথায় জানি ঠিক ওই সম্পর্কের যে টানাপোড়েনটা, সেই টানাপোড়েনটা একটু ব্যালেন্স ছাড়া হয়ে যায়, মানে একদিকে বোধহয় একটু বেশি পক্ষপাতিত্ব হয়ে যায়। এটা কি আমাদের দুর্বলতা, নাকি আমরা ঠিকঠাক করে রাজনীতির জায়গায় হাজির হতে পারছি না? ডক্টর দেলোয়ার। ধন্যবাদ। আসলে কানেকশনটা একটু প্রবলেম ছিল, আমি ঠিক ভালোভাবে শুনি নাই। প্রশ্নটা কি ছিল একটু কি আবার বলা যাবে? স্যার, সুসম্পর্কের কথা দিয়ে শেষ করলেন ডক্টর জাফরুল্লাহ। আমরা বলছি সুসম্পর্ক তো আমরা সব ক্ষেত্রেই চাই। এখন যে ভ্যাকসিনের কথা নিয়ে ডক্টর আমরা হর্ষবর্ধন শ্রিংলার সফরটা দেখলাম, হেডলাইন করছি সুসম্পর্ক সব ক্ষেত্রেই তো দরকার। সবসময় আমরা সুসম্পর্কের কথা বলি, তিস্তার পানি বন্টনের কথা বলি, বর্ডারে কিলিং বন্ধ করার ব্যাপারে বলি, ট্রেডের ব্যাপারে বলি, পেঁয়াজ রপ্তানি আমদানি বন্ধ করা ইত্যাদি সেগুলোর ব্যাপারে বলি, কিন্তু কোথায় জানি টানাপোড়েন হয়, এবং টানাপোড়েনে ব্যালেন্সটা একটু অন্যদিকে চলে যায়, ভারীর দিকে, ভারী দেশের দিকে চলে যায়। এই করোনার ক্ষেত্রেও হচ্ছে, এই করোনার টাইমেও আমরা সেরকম একটি ব্যালেন্স, মানে একটু অন্যদিকে ব্যালেন্সটা একটু বেশি, সেই দিকে চলে যাচ্ছি। ধন্যবাদ। না, আমার মনে হয় না যে আমরা ব্যালেন্সটাকে নষ্ট করছি, অথবা আমরা আসলে কোনো ব্যালেন্স করছি না। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যেটা যে কথাটা শুরুতে বলা হচ্ছিল, যে সুসম্পর্ক, এই সুসম্পর্কের জায়গাটা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটা অন্যতম একটি ক্ষেত্র। কারণ আমরা আমাদের পররাষ্ট্রনীতির এই গত 10 বছরে ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে সম্পর্কের যে ব্যাপ্তি ঘটছে, বা যে ধরনের গাঢ়তা বা যে গভীরতা, এই পুরো বিষয়টি কিন্তু এই বাংলাদেশের পররাষ্ট্রনীতির যে সুসম্পর্কের যে একটা অন্যতম যে প্রতিপাদ্য বিষয়, যে ভারত বা চীন এই দুটি রাষ্ট্র অথবা আরো অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের জায়গা থেকে এটাকে এক্সক্লুসিভলি না দেখা, যেটা আমরা কোল্ড ওয়ার পিরিয়ডে এক ধরনের টেন্ডেন্সি ছিল যে একটা সম্পর্ক দিয়ে আরেকটা সম্পর্কে ব্যালেন্স করা। বাংলাদেশ কিন্তু একটা সম্পর্ককে আরেকটা সম্পর্ক দিয়ে ব্যালেন্স করছে না। যে বিষয়টা ভারতের অনেক ভালো করে ভারত বিষয়টা জানে, এবং আমরা 2009 থেকে যখন ভারতের সঙ্গে সম্পর্কের যেই ধরনের অবনতি হয়েছিল 2001 থেকে, সেই অবনতির জায়গাটা থেকে সম্পর্কটাকে টেনে এটাকে কিন্তু একটা বড় জায়গায় একটা প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ, এবং অবশ্যই ভারতের সহযোগিতা ছিল। তো সেই কাজটা বাংলাদেশ করেছে, এবং তখন কিন্তু চীনের সঙ্গে আমাদের সম্পর্ক একইভাবে এগিয়েছে। তো সেখানে কিন্তু ভারতেরও সমস্যা হয়নি, আবার চীনেরও সমস্যা হয়নি, যখন আমরা ভারতের সঙ্গে ট্রানজিট সহ এবং এনার্জি সহ অনেক রকম গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা সম্পর্ককে মানে এটাকে এক্সপান্ড করেছি। ফলে এই মুহূর্তে যখন আমরা দেখছি যে ভারত এবং চীন সীমান্তে সংঘর্ষ করছে বা তাদের মধ্যে বৈরিতা তৈরি হচ্ছে, তখন কিন্তু আমরা অনেক সময় পুরো বিষয়টা না বুঝে অনেক সময় আমাদেরকে এক ধরনের আমরা নিজেরাই মনে হচ্ছে যে আমরা চীনের দিকে ঠেলে দিতে চাই বা ভারতের দিকে ঠেলে দিতে চাই। এটা ব্যাপারটা কিন্তু সেরকম না। আজকে ভারত তার যে দক্ষিণ এশিয়াতে বা এমনকি বৈশ্বিক পর্যায়েও ভারতের যে ভূমিকা, সেখানে আমরা জানি যে একটা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, বা ভারতের সাথে অস্ট্রেলিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের একটা কোয়াড কাজ করছে। আবার চায়নাও তার বিআরআই, যেটাকে বলে যে আপনার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে চায়না ইজ অলসো ট্রাইং টু ক্রিয়েট একটা গ্রুপ। তো সেটা তাদের পররাষ্ট্রনীতির বিষয়। কিন্তু বাংলাদেশ কিন্তু এখানে ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে একইভাবে আপনি ভ্যাকসিন বলেন, আপনার ইনফ্রাস্ট্রাকচার বলেন, বাণিজ্য বলেন, এগুলো কিন্তু এক্সপান্ড করছে। চীনে যেমন আমাদের রপ্তানি বাড়ছে, চীনে আমাদের আমদানি বাড়ছে, ভারতেও আমাদের আমদানি বাড়ছে, রপ্তানি বাড়ছে। ফলে আমার মনে হয় যে ভ্যাকসিনের বিষয়টা শুধু না, এই যে সফরটাতে এক ধরনের মানে দক্ষিণ এশিয়াতে ভূ রাজনৈতিক বাস্তবতার একটা নতুন একটা মানে নতুন একটা বিষয় আমরা লক্ষ্য করছি। নতুন একটা প্রোডাক্ট স্যার, দক্ষিণ এশিয়ার রাজনীতির মধ্যে নতুন একটি প্রোডাক্ট, নতুন একটি শব্দ যুক্ত হলো, করোনা এবং করোনা পরবর্তী সময় অবশ্যই ভ্যাকসিনের রাজনীতি। জি স্যার, নিশ্চয়ই থাকবেন। আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হয়েছেন কলকাতা থেকে ভারতের টেলিগ্রাফ পত্রিকার ডেপুটি এডিটর দেবদীপ পুরোহিত। তিনি কি আছেন আমাদের সঙ্গে ফোনে? দেবদীপ পুরোহিত, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা সম্পর্কের ভ্যাকসিন নিয়ে কথা বলছি। আপনি যদি ফলো করে থাকেন আমাদের সঙ্গে, যেমন যারা গবেষক, অণুজীব বিজ্ঞানী আছেন, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা আছেন। ভারত বাংলাদেশ বিষয়টি, সম্পর্কের বিষয়টি শুধু ভ্যাকসিন পাওয়ার প্রায়োরিটি নয়, আরও অন্যান্য অনেকগুলো ইস্যু আছে। মাসুদ বিন মোমেন আমাদের পররাষ্ট্র সচিব, তিনি বলেছেন আমাদের সম্পর্কের যেসব অস্বস্তির বিষয় আছে তা নিয়ে আমরা কথা বলেছি। অস্বস্তির বিষয় নিশ্চয়ই আছে। আর যদি বলি যে করোনা পরবর্তী বা করোনার এই সময়টাতে অর্থনৈতিকভাবেও কিছুটা খারাপ অবস্থা দু দেশের বেলাই হবে, কিন্তু সেবা খাতে যে ভারতের জিডিপির আমরা 55% জানি, সেটার অনেকখানি কিন্তু এই পার্শ্ববর্তী আশপাশের দেশের, আমরা বলি চিকিৎসা, বেড়ানো ইত্যাদি, সেটার উপরে অনেকখানি ছিল, প্রায় 18% ছিল। তো এরকম একটি বাস্তবতায় যখন নাকি ভ্যাকসিন ডিপ্লোমেসি বা ভ্যাকসিন সম্পর্ক নিয়ে আপনাদের পররাষ্ট্র সচিব পেলেন, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, আমি এটা যেভাবে দেখছি, আপনি বাকি বিশেষজ্ঞদের প্রতি সম্মান রেখেই আমি বলছি, আমি না এটাকে শুধু ভ্যাকসিন ডিপ্লোমেসি হিসেবে দেখছি না। বিকজ আমার যেটা মনে হয় যে যে কোনো দুটো দেশের রিলেশনশিপের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট থাকে, একটা অপটিক্সের একটা ব্যাপার থাকে। তো আজকে যেমন আমাদের ফরেন সেক্রেটারি আপনাদের ওখানে বলেছেন যে ফর আস বাংলাদেশ হ্যাজ অলওয়েজ বিন ভেরি ইম্পর্টেন্ট, এই মেসেজটা উনি জানাতে এসেছেন। সো এই যে মেসেজটা, এবং এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর মেসেজ, তো এই যে প্রায়োরিটির মধ্যে দুনিয়ার জিনিস চলে আসে, তার মধ্যে ভ্যাকসিন চলে আসে, ভ্যাকসিনের ডেভেলপমেন্টের ক্ষেত্রে দুটো দেশের কোঅপারেশন চলে আসে, দুটো দেশের অর্থনৈতিক কোঅপারেশন চলে আসে, দুটো দেশের মানে কিছু এরিয়া যেখানে কিছু সমস্যা রয়েছে সেই ইস্যুস গুলো চলে আসে। মানে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, এক কথায় আমি যেটা বলবো যে ভারত বাংলাদেশের সম্পর্ক, দেখুন যে কোনো সম্পর্কেরই একটু ওঠাপড়া থাকে, কিছু টানাপোড়েন থাকে। তো আমার কেন যেন মনে হয় যে এই ট্রিপটা দিয়ে নিউ দিল্লি ঢাকাকে এটা জানাতে চাইলো যে আমরা আপনাদেরকে রিচ আউট করার চেষ্টা করছি, আপনারা আমাদের কাছে প্রায়োরিটি, এবং যে কোনো জিনিসে ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে দাঁড়াবে, বাংলাদেশের পাশে দাঁড়াবে, হ্যান্ড হোল্ডিং করবে। এক্ষেত্রে পরবর্তী প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে এই মেসেজটার দরকার কেন, তা নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের কথাবার্তা আছে। গত কয়েক মাসের কিছু ডেভেলপমেন্ট, ইন্ডিয়াতে একটা গ্রোয়িং পারসেপশন যে বাংলাদেশ আমাদের চিরকালের এত ঘনিষ্ঠ বন্ধু, বাংলাদেশে চায়না নিজের ফুটপ্রিন্ট এক্সপ্যান্ড করছে, এরকম বিভিন্ন কিছু ঘটনা ঘটছে। তো এর মধ্যে এই করোনা কালে প্রাইম মিনিস্টার মোদী ওনাকে পাঠালেন, এবং আপনাদের প্রাইম মিনিস্টার যিনি কারোর সঙ্গেই প্রায় দেখা করছেন না, উনি প্রচন্ড সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছেন, উনি যে ওনার সঙ্গে দেখা করলেন, এই যে ঘটনাগুলো, এগুলো প্রচন্ড ইতিবাচক। এবং আমার মনে হয় যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ভারত বাংলাদেশ যে দ্বিপাক্ষিক যে সম্পর্কটা, সেটা একটা হিউজ বুস্ট পেল এই ভিজিটের মাধ্যমে। আচ্ছা, আরো একটি বিষয় যুক্ত হয়েছে এবার, ভ্যাকসিনের কথা তো এসেছেই, তার উপরে একটি নতুন অফার, এয়ার বাবল, মানে বাংলাদেশের সঙ্গেই অন্তত বিমান যোগাযোগগুলো, বিমান পথের যোগাযোগগুলো আস্তে আস্তে খুলতে হবে, এবং সেরকম একটি প্রস্তাব বাংলাদেশ কনসিডার করছে। আপনি অর্থনীতি নিয়েই অনেক বেশি, রাজনীতি অর্থনীতি নিয়ে অনেক বেশি লেখালেখি করেন। এই অবস্থায় মানে ভারতের যদি দৃষ্টিকোণ থেকে বলেন যে ভারতের অর্থনীতির অবস্থা এবং এই এয়ার বাবল অফারটা আপনারা মূল্যায়ন করছেন কিভাবে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এই বিষয়ে আপনার সঙ্গে আগেও কথাবার্তা হয়েছে। দেখুন, আমাদের মাঝখানে একটা খুব ডিলেমা হয়ে গিয়েছিল যে জীবন আগে না জীবিকা আগে, সবাই জীবনের কথা বলছিল। তো তারপরে এই 5 মাসের লকডাউনের পরে ইনক্রিজিংলি একটা রিয়েলাইজেশন হচ্ছে যে আমাদের করোনার সঙ্গেই বাঁচতে হবে, এবং তার মধ্যেই ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক, এগুলো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং 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 যাই হোক না কেন, অর্থনীতি সব থেকে জরুরি, এবং অর্থনীতির প্রবৃদ্ধিটা প্রচন্ড জরুরি। এবং এক্ষেত্রে মানে আজকেই ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফোরকাস্ট এসছে, সেটা হচ্ছে যে ভারতীয় অর্থনীতি 3.4% শ্রিঙ্ক করবে, মানে আয়তনটা কমে যাবে আর কি, বিকজ অফ করোনা।
তো চূড়ান্ত চিন্তায় তো আছেনই, মানে যারা রাজনীতি করেন, যারা দেশ চালান, তাদের কাছে অর্থনীতিটাকে এগিয়ে নিয়ে চলাটা প্রচন্ড জরুরি। এবং এই এয়ার বাবল তৈরি করা, এয়ার বাবল কিন্তু ভারতবর্ষ অলরেডি বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিজ এদের সঙ্গে এয়ার বাবল তৈরি করেছে। এবং সেক্ষেত্রে না দেবদীপ, যে শুধু বাংলাদেশকে প্রথম এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, দেবদীপ, বাংলাদেশকে এই প্রস্তাবটা দেওয়া হয়েছে, আপনি কি মনে করেন যে এটাতে আপনাদের অর্থনীতিতে কিছুটা হলে কন্ট্রিবিউট করবে যদি বাংলাদেশ এটা কনসিডার করে? না দেখুন, এবং অর্থনীতি জিনিসটাই এরকম, যেটা হচ্ছে যে মানে এটা দুপক্ষকেই এটা প্রচন্ড বেনিফিট করে। কারণ এক্ষেত্রে একটা জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, যেটা আপনার প্রধানমন্ত্রীও বারবার বলেন, এটা কিন্তু গিভ এন্ড টেকের সম্পর্ক নয়। যে ভারত এয়ার বাবলের অফারের কথা ভাবছে, তার কারণ যে তা না হলে ভারতের অর্থনীতির অবস্থা খুব খারাপ হয়ে যাবে, এটা কিন্তু খুব সংকীর্ণ দৃষ্টিতে দেখা। মানে এটা যে বাংলাদেশের কত মানুষ এদেশে চিকিৎসা করাতে আসেন, অবশ্যই একটা ব্যাপার আছে, এবং দুদেশের ব্যবসা এবং দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কটা প্রচন্ড জরুরি। এবং এই ডিমান্ডটা ইন্ডিয়ান বিজনেস কমিউনিটির যেরকম আছে, বাংলাদেশ বিজনেস কমিউনিটিরও ঠিক একই রকম আছে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেদের এই ডিমান্ডটা আছে। তো এই ডিমান্ডটাকে মাথায় রেখে নিউ দিল্লি এই ধরনের একটা কিছু যে ভাবনা চিন্তার চেষ্টা হচ্ছে, সেটা আরেকবার প্রমাণ করছে যে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে কতটা প্রায়োরিটি এবং কিভাবে এই সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে নিউ দিল্লি। অনেক ধন্যবাদ দেবদীপ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একটা বিরতিতে যাই, বিরতির পরে সম্পর্কের ভ্যাকসিন নিয়ে আরো কথা হবে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আছি, সম্পর্কের ভ্যাকসিন এই শিরোনামে কথা বলছি। যোগ করবেন ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম। প্রোডাক্ট, একটি নতুন প্রোডাক্ট হলো আমাদের এই দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে, সেটা নিয়ে নিশ্চয়ই আরো কিছু যোগ করার আছে। না, তা তো এটা অবশ্যই যে উভয় দেশের ভিতরে যদি ভ্যাকসিন সংক্রান্ত সেরকম আন্ডারস্ট্যান্ডিং হয়, তাহলে এই সংক্রান্ত বাণিজ্য হবে। আমি জানি না যে এটার আসলে কিভাবে উৎপাদন বিষয়টা কিভাবে হয়ে থাকে। এটা কি জেনেরিক ভাবে আমরা ফর্মুলাটা নিয়ে আমাদের এখানে উৎপাদন করতে পারি, নাকি পুরোটাই আসলে আমদানি করতে হবে? যদি পুরোটা আমদানি করার বিষয় থাকে, তাহলে অবশ্যই সেটা বাণিজ্যের মতো একটা বিষয় সেটার সঙ্গে সম্পর্কিত হবে। কিন্তু এটা নির্ভর করবে আসলে কত দীর্ঘস্থায়ী এই প্রোডাক্টের বাণিজ্য হবে, সেটা নির্ভর করবে হলে এই রোগের স্থায়িত্ব কতকাল, অথবা ভ্যাকসিনের কার্যকারিতা কতটা, সেটাও হয়তো এখানে একটা বড় বিষয় হিসেবে এখানে থাকবে। তবে আপনি কিছুক্ষণ আগে যে দ্বিপাক্ষিক বাণিজ্যের ক্ষেত্রে যে বিষয়গুলো বলছিলেন, যে ভারতে এখন বাবল করে দিলে ভারতের বাণিজ্যের ক্ষেত্রে কেমন প্রভাব পড়বে, আমি আসলে প্রভাব পড়বে ঠিকই আছে, এটা যে এটা অবশ্যই ভারতীয় পক্ষে তার একটা ইতিবাচক প্রভাব পড়বে। বলা হয়ে থাকে যে ভারতে প্রতি বছর যে পরিমাণ পর্যটক যান, তার সবচেয়ে বেশি পর্যটক বাংলাদেশ থেকে যান, এবং সেটা 12 লক্ষ। এবং বাংলাদেশের পরই হচ্ছে যুক্তরাজ্য, যাদের পর্যটক সেখানে যেয়ে থাকে। এবং বাংলাদেশে যারা পর্যটক যেয়ে থাকেন, তাদের অধিকাংশই আসলে স্বাস্থ্যগত চিকিৎসাগত কারণে যেয়ে থাকেন, যার কারণে পশ্চিমবঙ্গ এবং আরো কিছু রাজ্যে তার একটা ধনাত্মক প্রতিক্রিয়া পড়ে। কিন্তু মনে রাখা দরকার একই সাথে, ডক্টর গোলাম মোয়াজ্জেম, আমি যদি একটু মানে আমার হাতে যে পরিসংখ্যানটা আছে, সেখানে দেখা গেছে যে 2012-13 পরিসংখ্যান হলো বছরে 7 লাখ মানুষ চিকিৎসার জন্য যায়, আর এই 5 বছরে সেটা দ্বিগুণ হয়েছে। অর্থাৎ যদি ধরে নেই কম বেশি 14 লক্ষ মানুষ শুধু চিকিৎসার জন্য যায়, আর 10 থেকে 12 লাখ লোক ভারতে এমনি বেড়াতে যান, শপিং করতে যান। এবং আমরা জানি কলকাতা বা আশপাশে আর যেই অর্থনীতি, সেখানে তো আমাদের কিছু না কিছু পজিটিভ ভূমিকা আছেই। জি, আপনি বলবেন। হ্যাঁ, কিন্তু এই যে তথ্যটা আপনি দিচ্ছেন যে ভারত অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, একই সাথে এটাও কিন্তু আপনাকে স্বীকার করতে হবে
বা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার কারণেই কিন্তু মানুষ পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হচ্ছে। বাংলাদেশে যদি একটি কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা থাকতো তাহলে আমরা বাংলাদেশের ভিতরেই একটা বড় পরিমাণ রিসোর্স রাখতে পারতাম। সেটাও কিন্তু আমাদের একটা দুর্বলতার জায়গা। আর একটা আমি আপনাকে একটু অ্যাড করতে চাই, এই করোনাকালীন কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য কিন্তু ট্রেনের মাধ্যমে শুরু হয়েছে। আপনি জানেন যে কন্টেইনার ট্রেনের মাধ্যমে কিন্তু চলাচল শুরু হয়েছে। এটি যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু বন্যাকালীন সময়ে আমাদের যে খাদ্যশস্যের সরবরাহ সেটি কিন্তু অনেকটা বড় বাধাগ্রস্ত হতে পারত। বিশেষ করে কিছু কিছু গুরুত্বপূর্ণ খাদ্যপণ্য, বিশেষ করে পেঁয়াজ, মরিচ, এই ধরনের কিছু পণ্যের উপরে কিন্তু শতভাগ নির্ভরশীল থাকি আমরা এই বন্যাকালীন সময়। সেটি কিন্তু আমাদের এখন বাজারে কিন্তু সরবরাহে সে অর্থে প্রভাব পড়ছে না, যেহেতু আমদানিটি ভালো রয়েছে। ফলে আমি বলতে চাচ্ছি যে সম্পর্কের একটা উভয় পাশই রয়েছে, যেটির সুবিধা আমরাও নিচ্ছি, তারাও সেটি নিচ্ছে, এবং সেভাবেই আসলে উভয় দেশের সম্পর্ক এগিয়ে যাওয়ার কথা এবং উভয় দেশের সম্পর্ক আরো এর সামনের দিকে নিয়ে যাওয়ার কথা। আমি বরঞ্চ যেটি চাইবো সেটি হলো যে ভারতের থেকে যেমন আমরা বাংলাদেশে বিনিয়োগ পাচ্ছি, পণ্য আমদানি করতে পারছি, রপ্তানি করতে পারছি, ভারত বাংলাদেশ কিন্তু বাণিজ্য ঘাটতি কিন্তু এখনো অনেক বেশি, প্রায় $6.5 বিলিয়ন। আমাদের সরকারের কূটনৈতিক অর্থনৈতিক কূটনীতির একটা আগামী দিনের বড় জায়গা হওয়া উচিত কিভাবে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যাবে। ভারত যেখানে বাংলাদেশে রপ্তানি করে $7.6 বিলিয়ন, সেখানে বাংলাদেশ কিন্তু ভারতে রপ্তানি করছে এখনো $1 বিলিয়ন নয়, $940 মিলিয়ন। সুতরাং এই বাণিজ্য ঘাটতিটি কমিয়ে আনাটা আগামী দিনের বাণিজ্য কূটনীতির একটা বড় বিষয় হওয়া উচিত বাংলাদেশের পক্ষ থেকে। আর সর্বশেষে যেটি বলে শেষ করব সেটি হলো যে ভারত যেমন বাংলাদেশকে বিনিয়োগকে আকর্ষণের জন্য বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে, বাংলাদেশি বিনিয়োগও যেন ভারতে সহজভাবে করার সুযোগ তৈরি হয়, সেটিও কিন্তু ভারতীয় পক্ষে নিশ্চিত করার বিষয় রয়েছে। কেননা এখনো বাংলাদেশি বিনিয়োগ ভারতে যাবার ক্ষেত্রে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা রয়েছে, যে কারণে কিন্তু আমরা ভারতে সেভাবে বিনিয়োগ করতে পারি না। আমাদের সাপ্লাই চেইন গুলো ভারতে এখনো গ্রো করতে পারছে না, তাহলে কিন্তু আমাদের নিজেদের প্রোডাক্টও কিন্তু আমরা আরো বেশি ভারতে রপ্তানি করতে পারতাম। সেই জায়গাগুলোতে কিন্তু আমাদের ভারতের পক্ষ থেকে আরো সহযোগিতার প্রয়োজন হবে, এবং একই সাথে কিভাবে আমরা আরো রপ্তানি বৃদ্ধি করতে পারি, স্ট্যান্ডার্ডাইজেশনের যে সমস্যার কথা বলা হয়, টেকনিক্যাল স্ট্যান্ডার্ডের যে সমস্যাগুলোর কথা বলা হয়, এগুলো কিন্তু সহজেই সমাধান করা যায়। আমাদের যে মিউচুয়াল উভয় দেশ যদি তাদের স্ট্যান্ডার্ডকে স্বীকৃতি দেয়, তাহলেই কিন্তু বাংলাদেশের পণ্য বাংলাদেশি বিএসটিআই স্বীকৃতি নিয়ে ভারতে রপ্তানি হতে পারে। কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু 21টির বেশি পণ্য স্বীকৃতি পাইনি ভারতের কাছ থেকে। সেখানে আমাদের পণ্য স্বীকৃতি দরকার, যাতে আমরা অধিক পরিমাণে বাংলাদেশ থেকে স্ট্যান্ডার্ড সার্টিফিকেট নিয়ে রপ্তানি করতে পারি। আমাদের যাতে ভারতীয় পোর্টে গিয়ে বর্ডারে গিয়ে যাতে আবার স্ট্যান্ডার্ড সার্টিফিকেশনের জন্য যাতে আবার দৌড়াতে না হয়, এই সমস্ত হ্যাসেল গুলো আমাদের দূর করার প্রয়োজন রয়েছে। আমরা চাইবো যে আগামী দিনে অর্থনৈতিক কূটনীতিতে কিভাবে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে রপ্তানিকে আরো কিভাবে আমরা বাড়াতে পারি ভারতে, সেই জায়গাটিতে ভারতীয় পক্ষের সহযোগিতা আরো প্রয়োজন রয়েছে। মানে সেখানে যেহেতু একটি কোনটার বিনিময়ে কি সেই নেগোসিয়েশনটা নিশ্চয়ই যারা নীতি নির্ধারক আছেন তারা করবেন। এয়ার বাবলের অফার আছে সেটা বাংলাদেশ একসেপ্ট করছেন বা করছে কি করছে না সেটার এখনো আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানি না, কিন্তু এর বিপরীতে আপনি যেসব চাহিদাগুলোর কথা বললেন, এবং আমরা বারবারই শুনছি অনেক দিন ধরে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা বললেই ট্রেড গ্যাপের কথা শোনা যায়। সেই গ্যাপ তো আসলে কমছে না আমাদের দিক থেকে, তো আমরা বারবারই ওই দূরেই থাকছি। সেই ক্ষেত্রে আমাদের আসলে ভালো একটা ভ্যাকসিন দরকার আছে কিনা, সম্পর্কটা একটু যাতে একটু আর একটু বুস্ট আপ হয়, সে কারণে বুস্টার দরকার আছে কিনা। যদি আবারও ডক্টর সমীরকে সাহাকে শুনি, তিনি একটু বলতে গিয়ে আমি থামিয়ে এসেছি। মানে এতই অনেক কিছু শিখছি, কিন্তু অনেক কিছু শুনছি, অনেক কিছু জানছি, এবং ভারতের সাথে বাংলাদেশের কত রকমের সম্পর্ক সেটাও চিনছি, এটা আমাদের অনেক কম জানি আমরা। বাট আমি এখানে কিছু কিছু কথা শুনে সেগুলোকে আমি ভাবছি যে ভ্যাকসিনটা যদি এখানে আসে তাহলে সেভাবে কিভাবে আসতে পারে, এটা কি আমরা এখানে এনে আবার আমরা ম্যানুফ্যাকচার করবো ওনাদের থেকে টেকনোলজিটাকে নিয়ে, নাকি আমরা এখানে এনে আবার কিছুটা করে প্রডিউস করব? খুবই সিম্পল ব্যাপার কিন্তু এই জিনিসটা, এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এই মুহূর্তে যখন আমরা কনফ্লিক্টে পড়ে যাচ্ছি যে আমরা চায়নারটা ভ্যাকসিন নিয়ে কি একটা ট্রায়াল করব নাকি ভারতেরটাকে নিয়ে ট্রায়াল করব, আমার মনে হয় আমরা যে কোনো একজনকে নিয়ে যখন ট্রায়াল করব
তখনই কিন্তু আমাদের এটা নিয়ে একটু হলেও এটা নিয়ে একটা কিছু টানাপোড়েন হবে। আমি বলবো যে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত ভ্যাকসিন তৈরি করার মতো ইন্ডাস্ট্রি না থাকলেও ভ্যাকসিন যেগুলো আছে সেগুলোকে এনে এখানে কিছু রেডিমেড যেগুলো আসে এগুলোকে নিয়ে আবার তৈরি করে সেগুলো আমরা দিতে পারি। আমাদের ইনসেপ্টটা করছে, আমাদের পপুলার ডায়াগনস্টিক করছে, এরা কিন্তু করছে। আপনার ভ্যাকসিনটা যদি আসে আপনি ছবি দেখবেন বিভিন্ন সময়ে যে কিভাবে ভাইলিং হচ্ছে, কিন্তু আমরা যদি বাল্কে ভ্যাকসিনটা করে বাংলাদেশকে পাঠাই, দ্য কস্ট উইল বি মাচ লেস and it will be coming at the same time when India is getting the vaccine or Oxford is getting the vaccine. আমি যদি ওইটা বাল্কে আমার কাছে চলে আসে আমি কিন্তু এটাকে ভাইলিং করে দিতে পারবো, আমার দেশের মানুষ এটা পাবে। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আরেকটা জিনিস বলি যে ভ্যাকসিনটা যখন আমরা করছি যে ভ্যাকসিনের জন্য কি হবে, কি ভয়, কেন সার্সের সময় আমরা পারিনি, এটা মনে করতে হবে সার্স যখন ছিল বা মার্চ যখন ছিল ভ্যাকসিনটা যে হয়নি তা না, ভ্যাকসিনটা হয়েছিল বলেই কিন্তু এখন অক্সফোর্ড এত তাড়াতাড়ি ভ্যাকসিনটা তৈরি করতে পেরেছে। এটা কিন্তু ওই ভ্যাকসিনটাই, তাকে তারা আরেকটু চেঞ্জ করে কিন্তু এই কাজটা করাতে তাড়াতাড়ি করতে পারলো। কেন তারা ওই সময় ভ্যাকসিনটা ইউজ করতে পারেনি? বিকজ তার আগেই আমরা ওই ভাইরাসটাকে কন্টেইন করতে পেরেছিলাম। আনফরচুনেটলি বেসড অন দা ভেরি আপ টু ডেট এভিয়েশন মানে যে সবগুলো আছে এগুলো করে খুবই মুহূর্তের মধ্যে অ্যাটম বোমের মধ্যে কিন্তু সারা পৃথিবী ছুড়ে গেছে এটাকে, যার জন্য আমরা এটাকে কন্ট্রোল করতে পারিনি। কিন্তু পারিনি দেখেই এটা আমাদেরকে এই জায়গায় বিস্তার করেছে। কিন্তু ওই সময় কিন্তু ওই ভ্যাকসিনটা বাংলাদেশেও এসেছিল এবং এটাকে আমাদের যেটা ট্রায়ালে করার কথা ছিল আমরা কিচ্ছু করতে পারিনি। আলটিমেটলি ওই ভ্যাকসিনগুলো কিন্তু আমাদেরকে নষ্ট করতে হয়েছে। এখন আমরা যেখানে আটকা পড়েছি আশা করি এই ভ্যাকসিনগুলোই কিন্তু এখন আবার আমাদের কাজে লাগছে এবং আমি শেষ করবো এই কথা বলেই যে আমাদের উচিত হলো কোথায় ভ্যাকসিনটা সবার আগে তৈরি হচ্ছে, আমাদের সব ফ্যাসিলিটিস আছে, এসে আমাদের বাল্কে এনে আমাদের এখানে ভ্যাকসিনটা করে সেটাকে ডিস্ট্রিবিউট করা উচিত যাতে আমার দেশের লোকটা পায়। কে কবে ভ্যাকসিন পেলে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও এসে শুনবো ডক্টর জাফরুল্লাহ, ডক্টর দেলোয়ার হোসেন এবং বিজন কুমার শীল একেবারে শুরু করেছিলেন, অনেকক্ষণ পর্যন্ত কোনো কথা বলেননি, তার বোধহয় কিছু একটা যোগ করার আছে। বিরতির পরে ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রায় আমরা কথা বলছি সম্পর্কের ভ্যাকসিন এই শিরোনামে। একেবারে শেষ ভাগে আছি, কথা শুনবো ডক্টর বিজন কুমার শীল, তিনি যোগ করবেন। ডক্টর বিজন কুমার শীল, আমি কি বলবো না আপনার আর কিছু যোগ করার আছে কিনা? আপনি প্রাথমিক বক্তব্যে অনেক কিছু বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, যে এটা ওরালি হবে কি হবে না, পুরোটাই আসলে একজন বিজ্ঞানীর কথা, তার বাইরে আমরা দুই দেশের সম্পর্ক নিয়েও কথা বলছি, সেটা নিয়েও আপনি একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে বলতে পারেন। না, আমি রাজনীতিকে যাব না, আমি ভ্যাকসিনে থাকতে চাই। আচ্ছা, ওকে। সেটি হচ্ছে যেটি তুমি বললেন যে ভ্যাকসিন যেটি আসুক সেটা যেন ভালো ভ্যাকসিন, প্রপার ট্রায়ালের মাধ্যমে ট্রান্সপারেন্ট ভ্যাকসিন যেন আসে, যেটা সবাই দেখতে পায়। এই ভ্যাকসিনটি মানে WHO যে স্ট্যান্ডার্ড প্রটোকল সেটাকে ফলো করে। ভালোটা কিভাবে বুঝবো আমরা ডক্টর বিজন কুমার শীল? ভালোটা কিভাবে বুঝবো? বোঝার কি কোনো উপায় আছে? আপনি ভ্যাকসিন দেওয়ার পর কোনো সাইড ইফেক্ট হচ্ছে কিনা বা সেটা যদি তাদের থাকে সেটা বলতে হবে যাতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। এবং দ্বিতীয়ত হচ্ছে ভ্যাকসিন দেওয়ার পরে যে পপুলেশনের ভ্যাকসিন দেওয়া হচ্ছে তাদের ভিতরে ডিজার্ট বা অ্যান্টিবডি আসছে কিনা এবং নিউট্রালাইজিং অ্যান্টিবডি আসছে, এটি কিন্তু নিশ্চিত করতে হবে। আমি ভ্যাকসিন দিয়ে গেলাম 16 কোটি মানুষকে, আমি টেস্ট করলাম না কতগুলো মানুষের মধ্যে অ্যান্টিবডি আসছে এবং নিউট্রালাইজিং অ্যান্টিবডি আসছে, সেটাকে নিশ্চিত করতে হবে। সে নিশ্চিত করার পদ্ধতিকে কিন্তু আগে আনতে হবে। নিশ্চিত করার পদ্ধতি তো অ্যান্টিবডি টেস্ট, সেই অ্যান্টিবডি টেস্টের কিন্তু ব্যবস্থা নেই। নিউট্রালাইজিং অ্যান্টিবডি টেস্ট আমাদের সারা পৃথিবীতে যে সমস্ত র্যাপিড টেস্ট আছে বা এলাইজা আছে, অনেক এলাইজাই, এগুলো কিন্তু নন নিউট্রালাইজিং অ্যান্টিবডি ডিটেক্ট করতে পারে, নিউট্রালাইজিং নয়। তো এটা নিশ্চিত করতে হবে বিজ্ঞানী মহলকে এবং সরকারের যে উপদেষ্টা কমিটি আছে যে এই পদ্ধতিটি যেন গ্রামে একজন ভ্যাকসিনেটেড পপুলেশন পাশে গিয়ে দাঁড়িয়ে
ব্লাড কালেকশন করি, তাৎক্ষণিক বলে দিতে পারে যে হ্যাঁ এই ভ্যাকসিনটি দেওয়া হয়েছিল, এই ভ্যাকসিন নিউট্রালাইজিং অ্যান্টিবডি ডেভেলপ করেছে। এই স্যাম্পল ঢাকা আসার দরকার নেই, ওখানেই উপজেলা বা ইভেন কৃষকের বাড়িতে বসে বলা যাবে যে আপনি ভ্যাকসিন দিয়েছেন, আপনার ভ্যাকসিনে অ্যান্টিবডি এসেছে এবং সেটা নিউট্রালাইজিং। এটি কিন্তু নিশ্চিত করতে হবে। এটি নিশ্চিত না করলে ভ্যাকসিন দিয়ে কোনো লাভ নেই। আমি জানি না আমার ভ্যাকসিন কাজ করছে কি, ভ্যাকসিন নষ্ট হয়ে গেছে। আপনি নিশ্চিত যে এইরকম একটি ব্যবস্থাপনা আমাদের দেশে করা সম্ভব? থাকতে হবে, এটা নিশ্চিত করতে হবে, থাকতে হবে, নিশ্চিত করতে হবে ভ্যাকসিন দেওয়ার পূর্বে। তাতে ভ্যাকসিন দেওয়ার পরে 2 সপ্তাহ পরে বা 1 মাস পরে গিয়ে স্যাম্পল কালেকশন করে সেখানে বলা যায় হ্যাঁ ভ্যাকসিন ইজ ইফেক্টিভ। অনেক ধন্যবাদ। আমি ডক্টর দেলোয়ার হোসেনের কাছে যাই। সম্পর্কের ভ্যাকসিন নিয়ে কথা বলবেন, ভারত বাংলাদেশ সম্পর্কের ভ্যাকসিন নিয়ে একেবারে শেষ মন্তব্য, সব শেষে কথা বলবেন ডক্টর জাফরুল্লাহ। আসলে মুন্নি, আপনার এই যে আজকের প্রোগ্রামের টাইটেলটা কিন্তু বেশ ভালো। আমি মনে করি করোনার ভ্যাকসিন অত্যন্ত জরুরি, কিন্তু করোনার ভ্যাকসিনের কিন্তু অনেক অপশন আছে, যেমন ভারত, চীন কিংবা গ্লোবাল মার্কেট সেটি আছে, কিন্তু সম্পর্কের ভ্যাকসিনটা অনেক বেশি জরুরি। কারণ ভারতের সঙ্গে সম্পর্কের জায়গাটাতে আমরা এখন যেখানে আছি, অফকোর্স আমরা গত 10 বছরে অনেক প্রোগ্রেস হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখছি যে ভারতের সঙ্গে সম্পর্কের বেশ কিছু ইস্যু আছে, যেগুলো আমার মনে হয় যে মানে ভারতের পররাষ্ট্র সচিব ওনার এই সফরের মাধ্যমে নিশ্চয়ই ভারত থেকে এই ধরনের একটি ইঙ্গিত আমরা পেয়েছি, যে যেখানে যেমন তিস্তার পানি বন্টনের বিষয়গুলো আছে, আপনার বাণিজ্যের যে বিষয়গুলো আছে, তারপর ভারতের সঙ্গে আমাদের মানে ট্রানজিট এবং ভারতের একটা বড় ধরনের লাইন অফ ক্রেডিট, আপনার প্রায় $8 বিলিয়ন একটা মানে ফান্ডের ছিল, সেটারও একটা অংশ আসছে, বাট সেটার ডিসবার্সমেন্টটা দ্রুত করার ব্যাপার আছে। আমার মনে বেশ কিছু জায়গাতে সম্পর্কটাকে আরো শক্তিশালী করা এবং ভারতের দিক থেকে আমার মনে হয় আরেকটু এগিয়ে আসার বিষয় ছিল, এবং সেই রকম একটি ইঙ্গিত আমরা এই সফরের মাধ্যমে পেয়েছি। তো আমার মনে হয় যে দু দেশের সম্পর্কটার আরো এক্সপান্ড করবে এবং এটার মধ্যে আরো গতি আসবে, সেটাই আমরা আশা করতে পারি, এবং সেটি অত্যন্ত জরুরি। যতটা বাংলাদেশের প্রয়োজনে তার চেয়ে বেশি ভারতের প্রয়োজনে, কারণ ভারত কিন্তু একটা ডিফারেন্ট জিওপলিটিক্যাল এনভায়রনমেন্টের মধ্যে আছে, এবং এখানে ভারত কে মোকাবেলা করতে হচ্ছে মানে চীন অথবা অন্য কোনো দেশ, যারা শুধু বাংলাদেশের বিষয় না। আপনি এই যে পররাষ্ট্র সচিব কিন্তু এখান থেকে উনি মিয়ানমারে যাবেন, এবং মিয়ানমারের সঙ্গে কিন্তু ভারত একই ধরনের একটা ডিলেমার মধ্যে আছে, কারণ সেখানেও দেখছি যে একটা গ্রোয়িং চাইনিজ প্রেজেন্স আছে, একই সঙ্গে ভারতের সেখানে অনেকগুলো প্রজেক্ট আছে। ফলে আমার মনে হয় এটি খুব এমন একটি বাস্তবতা, যে বাস্তবতা ভারত কিছুটা এড়িয়ে ছিল এতদিন, এখন সেই বাস্তবতার বাইরে যাওয়ার সুযোগ নাই, কারণ এখন ভারতকে তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট গুলো পুরোপুরি রক্ষা করতে হবে, এবং সেটি যেমন নেপালে করতে হবে, বাংলাদেশে করতে হবে, মিয়ানমারে করতে হবে। তো সেই দিক থেকে আমি মনে করি এটি দুই দেশের জন্যই ভালো, এবং আমার মনে হয় ভারত বাংলাদেশ সম্পর্ক এটা সবসময় আমাদের মানে সরকার শুরু থেকেই এই ভারতের সঙ্গে সম্পর্কটাকে প্রায়োরিটি দিয়েই কিন্তু একটা সম্পর্কটাকে অনেক বড় করেছে, এবং যেটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এই সম্পর্কটাকে কোনোভাবে আমরা এটাকে এক্সক্লুসিভলি দেখা যে না, এটা স্যার আমরা যদি বলি যে মানে অবিশ্বাসের সম্পর্কের, জি স্যার, অবিশ্বাসের বা আস্থাহীনতার ভাইরাস যেন খুব বেশি মানে ক্ষতি করতে না পারে করোনার মতো, জি ক্ষতি করতে না পারে, সেটাই এবং সেই সেটার জন্য একটু আগে ভাগে একটা ভালো ভ্যাকসিন দরকার আছে দুই দেশের সম্পর্কের মধ্যে। অনেক ধন্যবাদ। সবশেষ মন্তব্য ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, খুব ছোট্ট করে 2 লাইনে যদি আপনি আমাদেরকে বলেন, আপনার কথা দিয়ে শেষ করব। পয়লা একটা মুয়াজ্জেমের একটু যোগ করতে চাই। বাংলাদেশ থেকে ভারতে রিমিটেন্স যায় প্রায় $4 থেকে $5 বিলিয়ন, সম্ভবত সেকেন্ড আর থার্ড হাইয়েস্ট স্যার, জি থার্ড হাইয়েস্ট যাই হোক। সুতরাং এটা ভারতকে, সেই জন্য ভারতকে অনেক বেশি উদার মনোভাব হওয়া উচিত। আজকে উদার মনোভাব হলে আমরা দুজনেই ভালো থাকবো, অত্যন্ত সুসম্পর্ক থাকবো। আর ভ্যাকসিনের কথাটা বলতে চাই, যেটা সমীর বলেছে কিছুটা, আমাদেরকে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিন উৎপাদনের খরচ $1 বেশি হতে পারে না। আমি বলছি যে এখানে ফার্মাসিউটিক্যাল সম্পর্কে আমার কিছুটা জ্ঞান আছে, সুতরাং আজকে তাদের সাথে আমরা যে ইনভেস্টমেন্ট লাগে, ওই গবেষণার খরচ
সেটা তো অন্য কাজেও লাগবে। সুতরাং আজকে যদি ভারত আমাদেরকে তাদের সহযোগী করে, তাদেরকে বাল্ক সাপ্লাই করে সফল হলে, এবং চীনের সাথে আমি আবার ইনসিস্ট করছি, চীনের সাথে আমাদের ট্রায়ালটা কন্টিনিউ, ট্রায়ালটা করা উচিত। কারণ একজনের প্রতি ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমরা সুলভে পাবো। আর তারপরে আবার ঘুরে ফিরে যেটা আসতে চাই, ভারতকে অনেক বেশি উদার হতে হবে তার সম্পর্কে। যেমন ভুটান থেকে আমাকে জল বিদ্যুৎ আনতে দিতে হবে। আজকে আমি যেমন বিদ্যুৎ দিচ্ছি, তাকে 24 ঘন্টা নেপাল আর ভুটানের ইটাকে ছেড়ে দিতে হবে, তাহলেই আমরা ভালো থাকবো। এবং ধর্ম অন্ধতা বাদ দিয়ে আমাদেরও ছাড়তে হবে ধর্ম অন্ধতা, আমাদেরও বাংলাদেশের ধর্ম অন্ধতা থেকে মুক্তি পেতে হবে। সো একইভাবে ভারতকেও ধর্ম অন্ধতা থেকে মুক্তি পেতে হবে। আজকের পৃথিবীটা তো বদলে গেছে, এটা মনে রাখতে হবে। বাহ, অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেবার জন্য। ধন্যবাদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সমীর কে সাহা, ডক্টর বিজন কুমার শেল এবং ডক্টর দেলোয়ার হোসেন। আমাদের আজকের সম্পর্কের ভ্যাকসিনে অনেক কিছুই যোগ হলো, এবং এতে করে যদি দুই দেশের সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে যায় এবং যে অবিশ্বাসের কালো ছায়া, যে আক্রমণ, যে ভাইরাসের আক্রমণ হয়েছে, সেটা যেন খুব তাড়াতাড়ি দূর হয়, তাহলে দুই দেশের মানুষই ভালো থাকবো। কারণ আমরা বিশ্ব নাগরিক, শুধু দুটি দেশ নিয়ে কথা বলা আমাদের সকলের জন্য মঙ্গলময় হয় না। অনেক অনেক ভালো থাকবেন যারা ছিলেন আমাদের সঙ্গে।